বিফোরের আগের ক্লজটা যদি ফিউচার পারফেক্ট টেন্সে হয় তাহলে পরেরটাকে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট করে লিখতে হয়। যেমন শি উইল হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক বিফোর, তাহলে বিফোরের সামনে দেখতেছি উইল হ্যাভ প্লাস ভি3 আছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে পরেরটাকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট করতে হবে। তো দ্য ম্যানেজার অ্যারাইভ, এটাকে আমি অ্যারাইভস করে দিছি, কারণ দ্য ম্যানেজার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি দাদু কোডিং চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে। গতদিনে আমরা জিরান্ট এবং পার্টিসিপেল নিয়ে পড়েছিলাম এবং অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেনও দেখেছিলাম। আজকে দেখব মডাল অক্সিলারি। সো আমরা জানি ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, লেট, নিড, ডেয়ার, অট টু, গোয়িং টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এই শব্দগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এগুলো এক ধরনের অক্সিলারি, কিন্তু এই অক্সিলারি গুলোকে বলা হয় মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারি এর পর ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম কি? ফ্রেশ যে ভার্বটা, যেমন আমি যদি বলি রাইটস, রোট, রিটেন, তাহলে এখানে এই যে রাইটস, এটা কিন্তু বেস ফর্ম না। রাইটস হচ্ছে এখানে এস বা ইএস যুক্ত আছে। কিন্তু যদি বলি রাইটস এর বেস ফর্ম কি? রাইটস এর বেস ফর্ম হচ্ছে রাইট, অনলি রাইট। রাইট হচ্ছে বেস ফর্ম, রাইটস বেস ফর্ম না, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। কারণ আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, এজন্য রাইট হয়ে গেছিল এখানে রাইটস। বাট ফ্রেশ যে ভার্বটা, মেইন যে ভার্বটা বা বেস ফর্ম যেটা, সেটা হচ্ছে রাইট। সিমিলারলি রিড, তারপরে ইট, এগুলো হচ্ছে বেস ফর্ম। তাহলে আমাদেরকে অলওয়েজ মডাল অক্সিলারি এর পর সবসময় ভার্বের বেস ফর্মটাকে বসাতে হবে। যেমন শি ক্যান রোট আ লেটার, তো আমি দেখতেছি এখানে ক্যান আছে, ক্যান হলো একটা মডাল অক্সিলারি, এজন্য এরপর ভার্বের বেস ফর্ম হবে রাইট হয়ে যাবে আনসার এখানে, নট রোট। নেক্সট শুড আছে, শুড যেহেতু আছে তাহলে এখানে এটা বেস ফর্ম হবে, তাহলে স্টার্টিং হবে না, এখানে হবে স্টার্ট। নিচেরটাতে আই এম গোয়িং টু ইনফর্ম, তো গোয়িং টু যেহেতু এখানে আছে আর আমরা জানি গোয়িং টু হচ্ছে একটা এই যে মডাল অক্সিলারি এই লিস্টে দেখা যাচ্ছে, সুতরাং ইনফর্মিং হবে না, এখানে হবে ইনফর্ম, কারণ ইনফর্ম হচ্ছে বেস ফর্ম। ওকে, সো খুবই সিম্পল একটা রুল, মডাল অক্সিলারি এর পর ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট, কুড নট বাট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট, কুড নট বাট, এরপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মই হয়, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম আমরা ইউজ করি এখানে। সো যেমন আই হ্যাড বেটার, তাহলে লিভ যেহেতু আছে, লিভটা লিভই হবে, কারণ লিভ ইটসেলফ হচ্ছে এখানে ইনডেফিনিট ফর্ম বা বেস ফর্ম। ইউ ক্যানট বাট ফলো, মনে রাখতে হবে ক্যান নট বাট এরপরে ভার্বের বেস ফর্ম হয়, যেমন এখানে ক্যান নট বাট আছে, কুড নট বাট এগুলোর পর হবে। কিন্তু যদি আমরা বলি ক্যান নট হেল্প, তখন মনে রাখতে হবে যেহেতু ক্যান নট হেল্প কি এখানে আছে, ক্যান নট হেল্প, কুড নট বাট, হ্যাড বেটার, মানে এখানে কিন্তু ক্যান নট হেল্প নাই এই লিস্টে। আর মনে রাখতে হবে ক্যান নট হেল্প এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। হিয়ার ইউ ক্যান সি দ্যাট আই হ্যাভ ইনক্লুডেড অ্যান ইমোজি হিয়ার, তার মানে এখানে একটা ট্রিক আছে। আমরা যখন সম্ভবত আমরা যখন অ্যাসার্টিভ টু নেগেটিভ করি সেখানে আমরা দেখছিলাম যে ক্যান নট হেল্প যখন থাকে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, তাহলে এখানে লাফ হয়ে যাবে লাফিং, LAUGHING, লাফিং। এরপরের যে রুলটা খুবই ইম্পর্টেন্ট এবং ইজি একটা রুল, এবং এটা মনে রাখলে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের রিটেন বা স্পোকেন ইংলিশে অনেক হেল্প হয় এটা আমাদের। আমরা জানি টু ছাড়া, টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কেন বসে? কারণ এটাকে বলা হয় ইনফিনিটিভ। আমরা যখন লাস্ট ডেতে পড়ি সেখানে আমরা নন ফাইনাইট ভার্ব দেখেছিলাম জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। জিরান্ট এবং পার্টিসিপল ছিল ভার্বের সাথে আইএনজি, জিরান্ট নাউন হিসেবে কাজ করে, পার্টিসিপল অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। লেট মি রাইট ইট হিয়ার, টু প্লাস ভার্ব এর যে বেস ফর্ম এইটাকে আমরা বলি ইনফিনিটিভ। তাহলে শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এছাড়া যতগুলো প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু কিছু কিছু টু আছে, কয়েকটা টু,
এখানে যেগুলো লিস্ট করা আছে এই সকল টু এর পর আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস বুঝলাম, টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তবে কিছু কিছু টু আছে, যেমন ওয়িং টু, উইথ আ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, মুভ ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাকাস্টম টু, ডেভোটেড টু, এডিক্টেড টু। এই শব্দগুলোর পরে, এই টু যুক্ত শব্দগুলোর পরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন শি কেম হিয়ার উইথ আ ভিউ টু ড্যাশ সরি। তাহলে যেহেতু দেখতেছি আমরা এখানে উইথ আ ভিউ টু আছে, আর এখানের উইথ আ ভিউ টু যেহেতু এখানে লেখা আছে যে উইথ আ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে, সুতরাং আমাকে এখানে সেটাকে সেইং করে দিতে হবে। সো দ্য আনসার মাস্ট বি সেইং ইনস্টেড অফ সে। শি ওয়াজ অ্যাডিক্টেড টু টেক। তো আমরা দেখলাম যে এডিক্টেড টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এডিক্টেড টু টেকটা হয়ে যাবে এখানে টেকিং। এবং একটা কথা বলে দেই, অ্যাডমিশন হোক সবখানে এই যে উইথ আ ভিউ টু, এডিক্টেড টু, এই দুইটা, অ্যাটলিস্ট এই দুইটা উইথ আ ভিউ টু অ্যান্ড এডিক্টেড টু, অ্যাটলিস্ট এই দুইটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাবে। সুতরাং এই দুইটাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। নেক্সট রুল, সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। আচ্ছা, সাবজেক্ট কি আবার হেডওয়ার্ড কি? সাবজেক্ট আমরা চিনি এবং প্রথম ভিডিওতে আমরা দেখে এসেছি সাবজেক্ট কি, হেডওয়ার্ড আবার কি জিনিস। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে এখানে হেডওয়ার্ড বলতে সাবজেক্টটাকেই বোঝানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যখন হেডওয়ার্ড দিয়ে বোঝানো হয় কাউকে, সে দ্রুত বোঝে। সাবজেক্ট দিয়ে বোঝালে সে মনে করে যে না, যেমন আমি যদি নিচের বাক্যটাতে বলি, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ড্যাশ গুড, এখানে ইজ হবে নাকি আর হবে? তাহলে যদি বলা হয় সাবজেক্ট কোনটা, অনেকে উত্তর দেয় ম্যাঙ্গোস, কিন্তু না, ম্যাঙ্গোস না, এখানে হচ্ছে দ্য কোয়ালিটি হচ্ছে এখানে সাবজেক্ট। কারণ দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড, এখানে ইজ হবে, কারণ এই যে কোয়ালিটিটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড, আমগুলোর গুণাগুণ ভালো। তো এখানে গুণাগুণকে কিন্তু ভালো বুঝেছে, আমগুলোকে না। এই যে কোয়ালিটি, এজন্য হচ্ছে এখানে সাবজেক্ট। তো এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে আমি এই রুলের মধ্যে বলতেছি হেডওয়ার্ড। তাহলে সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসবে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় বা হেডওয়ার্ডটা সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট বা হেডওয়ার্ডটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে কি শিখলাম আমরা এখানে? সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। এরপরের এক্সাম্পলটা হচ্ছে মেনি স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট দেয়ার ইন দ্য ফিল্ড, অনেকগুলো স্টুডেন্ট মাঠে উপস্থিত ছিল। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস, একটা প্লুরাল, তাহলে এখানে হবে ওয়ার দিতে পারি আমরা। এরপরের রুল সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ইজি রুল, এবং এটা থেকে কোশ্চেন আসেই। হোয়াইলের এক্স্যাক্টলি পরে যদি ভার্ব থাকে, আমরা যদি দেখি হোয়াইল শব্দটা আছে এবং তার এক্স্যাক্টলি পরে একটা ভার্ব আছে, তাহলে সেই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। দেয়ার ইজ আ স্পেলিং মিস্টেক। সো হোয়াইলের এক্স্যাক্টলি পরে ভার্ব যদি থাকে সেটাকে আইএনজি করতে হবে। বাট যদি দেখা যায় হোয়াইল আছে এবং হোয়াইল এবং ভার্বের মাঝখানে একটা সাবজেক্ট ঢুকে গেছে, তখন সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। যেমন হোয়াইল স্লিপ, তো আমরা দেখতেছি হোয়াইলের এক্স্যাক্টলি পরে কিন্তু এখানে ভার্ব আসছে, তাহলে চোখ বন্ধ করে এই স্লিপ ভার্বটাকে আমরা এখানে স্লিপিং করে দিব, তাহলে হোয়াইল এটা হবে স্লিপিং। এরপরে এইটাতে যদি আমরা দেখি, হি ড্রিমড আ ব্যাড ড্রিম হোয়াইল হি স্লিপ, এবার আমরা দেখতেছি এখানে হোয়াইল আছে, এখানে ভার্ব আছে, বাট মাঝখানে একটা সাবজেক্ট ঢুকে গেছে। যেহেতু মাঝখানে সাবজেক্ট ঢুকছে, তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস করে লিখতে হবে। তাহলে এখানে হবে হোয়াইল হি, এখানে উত্তর হবে আমাদের ওয়াজ স্লিপিং। এরপরে কাছের মানুষজন, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে হচ্ছে আমরা জানি কি, আমরা এমনিতে বলি রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, কিন্তু এখানে রিলেটিভ প্রনাউন বলতে আমরা কোন প্রনাউনগুলোকে বোঝাই, ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে বলি আমরা রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রোনাউন কি করবে, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আসবে, এটা সবসময় রিলেটিভ প্রোনাউনের এক্স্যাক্টলি প্রথমে, রিলেটিভ প্রোনাউনের সামনে, রিলেটিভ প্রোনাউনের এক্স্যাক্টলি কাছে যে নাউন বা প্রোনাউন আছে, সে অনুযায়ী আমাদের রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বসবে। আই রিপিট, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা এক্স্যাক্টলি রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুসারে
বসবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে এখানে কে আছে? আই। এবার ভিতরে বি ভার্ব বসাতে হবে। তাহলে যদি আমি প্রশ্নটা করি, ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল, উত্তর কি হবে? এখানে উত্তর হবে এম। তাহলে উত্তর হবে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। ইজ কিন্তু হবে না, কারণ আই এর পর আমরা কখনো ইজ বসাই না। আই ইজ আ টিচার কখনো না, আই এম আ টিচার। সো আই এর পরে আমরা এখানে এম বসাবো। অলদো ইট সাউন্ডস অড মেবি আপ টু, ইটস আপ টু ইউ, বাট এটাই হচ্ছে এখানে কারেক্ট। ইট ইজ ইউ হু ড্যাশ মাই ব্রাদার। এখানে ইজ হবে না কিন্তু, কারণ ইউ আছে, ইউ এর পর আমরা ইজ বসাই না, এখানে হবে আর। নেক্সট, হোয়েন বা আফটার এর পূর্বের ক্লজটা খুবই ইম্পর্টেন্ট রুল এবং কনফিউজিং। আমি যদি পুরো রাইট ফর্ম ভাবে এখানে শিটটা দেখাই, তার মধ্যে আমি দেখছি স্টুডেন্টরা সব থেকে বেশি এই রুলটা, এই রুলটা আর এই রুলটা, এই যে এই তিনটা রুলের মধ্যে মেস আপ করে। এজন্য স্পেশালি এই তিনটা রুলকে আমি আলাদা জায়গায় আবার দেখাইছি। সো এই তিনটা রুলকে আমরা কিভাবে মনে রাখতে পারি? হোয়েন, আগের রুলটা আমরা পড়ে নেই। হোয়েন বা আফটার এর পূর্বের ক্লজ, মানে আগের ক্লজ, আগের ক্লজটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তার পরের ক্লজটাকে পারফেক্টে লিখতে হবে। যেমন এইখানে আমরা দেখতেছি আফটার আছে, আফটারের সামনে এদিকে একটা ক্লজ আছে, পেছনেও এইদিকে একটা ক্লজ আছে। সো আমাদের রুল বলে হোয়েন বা আফটারের আগের ক্লজটা প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট হলে, আমরা দেখি এটা কোন টেন্সে আছে, রিটার্ন মি দ্য বুক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এই কন্ডিশনটাকে মেট করছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার পরের ক্লজটাকে কি করতে হবে? আমার পারফেক্ট টেন্সে লিখতে হবে। আচ্ছা, এটা কোন পারফেক্ট টেন্সে লিখতে হবে এখানে লেখা নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাকে এটা লিখতে হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? রিটার্ন মি দ্য বুক আফটার ইউ, এখানে ফিনিশটা হয়ে যাবে হ্যাভ ফিনিশড, কারণ আমরা জানি হ্যাভ প্লাস ভি3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। ওকে, একটা রুল চলে গেল। এই রুলটাকে এখন আমরা দেখব। আমরা যদি দেখি, আমরা যখন আমরা টেন্স শিখেছিলাম, যারা এখনো টেন্স শিখিনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমরা টেন্সের ভিডিওটা দেখে আসতে পারি। তো আমরা যখন টেন্স শিখেছিলাম, তখন আমরা দেখেছিলাম, আমরা হাতের মাধ্যমে বা হ্যান্ডি ফর্মুলায় শিখেছিলাম যে এই আঙ্গুলটাকে আমরা পাস্ট হিসেবে ডিনোট করি, মিডল ফিঙ্গারটাকে প্রেজেন্ট হিসেবে, এবং এই দিকে যেটা আছে যেটাকে আমরা বলি ইন্ডেক্স ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমরা এখানে ফিউচার হিসেবে ডিনোট করি। এবং এইখানে যেহেতু আমরা জানি যে এটা যেহেতু ফিউচার হিসেবে ডিনোট করতেছি, আমরা উপরের পয়েন্টগুলোকে, অর্থাৎ এই পজিশন, এই পজিশন, এই পজিশনটাকে ইনডিফিনিট ধরি, সেকেন্ড পজিশনগুলোকে কন্টিনিউয়াস, থার্ড পজিশনগুলোকে পারফেক্ট, এবং সবার শেষের যে পজিশনগুলো আছে আঙুলের, এগুলোকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ধরি। তাহলে আমাদের এই হোয়েন বা আফটারের রুলটা আমাদেরকে কি বলে? হোয়েন বা আফটারের পূর্বের ক্লজটা যদি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেহেতু এখানে হোয়েন বা আফটার লিখছি, তাহলে এর আগে দেখতেছি এই লাইনটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে এবং টাচ করছে শ্যাল উইল এবং ডু ডাসকে। আর শ্যাল উইল, ডু ডাস এগুলো কোথাকার অ্যাক্সিলারি? ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের। তাহলে আমরা বলতে পারি হোয়েন বা আফটারের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে ক্লজটা থাকে, তাহলে এর পরের ক্লজটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। কল মি হোয়েন ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক। তাহলে এখানে দেখতেছি হোয়েন শব্দটা আছে, হোয়েনের সামনে লেখা আছে কল মি, সুতরাং এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে এর পরেরটাকে আমার কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টে করে দিতে হবে। তাহলে হোয়েন ইউ কমপ্লিটটাকে করে দিব আমি হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক। নেক্সট, আই উইল ভিজিট ইউ আফটার। তাহলে যেহেতু আফটার আছে, তাহলে আমাদের রুলটা হোয়েনের জন্য কাজ করবে, আফটারের জন্য কাজ করবে। আফটারের সামনে দেখতেছি আই উইল ভিজিট ইউ, তার মানে এটা ফিউচার ইনডিফিনিটে আছে। তাহলে পরেরটাকে আমার কি করতে হবে? যেহেতু ফিউচার ইনডিফিনিটে আছে, তাহলে পরেরটাকে আমার প্রেজেন্ট পারফেক্টে করে দিতে হবে। তাহলে আই উইল ভিজিট ইউ আফটার আই হ্যাভ টেকেন মাই এক্সাম, অ্যান্ড সো অন। পরের রুল, বিফোর দিয়ে, বিফোরের পূর্বের ক্লজ যদি ফিউচার পারফেক্ট টেন্সে হয়, তাহলে এখানে কিন্তু একটা বলা আছে, বিফোরের আগে যে ক্লজটা থাকবে, বিফোর শব্দের আগের ক্লজটা যদি ফিউচার পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরের ক্লজটাকে আমার প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে পারফেক্ট থেকে, ফিউচার পারফেক্ট থেকে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স,
এক্সাম্পলে যদি দেখি, যেমন বিফোর শব্দটা এখানে আছে, এর আগে যে ক্লজটা সেটা আমরা দেখতেছি উই উইল হ্যাভ রিটার্নড, উইল হ্যাভ প্লাস ভি3, তার মানে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। যেহেতু ফিউচার পারফেক্ট টেন্সে আছে, পরেরটাকে আমার প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। সো বিফোর এর পরে হিজ ফাদার কামস, কামসটাকে আমি কামসই রেখে দিতে পারি, কারণ যদি আমি কামস রাখি তাহলে সেটা হয়ে যাবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কামসটাকে আমি কামসই রাখলাম। কেন কামস করলাম প্রেজেন্ট ইনডিফিনিটে? কারণ ফাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কামস শব্দটা কামসই হবে। অথবা আমি উইল কাম করে দিতে পারি, কারণ এখানে বলা হয়েছে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট যে কোনো একটাতে রাখা যাবে। সো আই চুজ প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যদি আমি আরো এক্সাম্পল দেখাই, এখানে যে বিফোর, বিফোরের আগের ক্লজটা যদি ফিউচার পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরেরটাকে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট করে লিখতে হয়। যেমন শি উইল হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক বিফোর, তাহলে বিফোরের সামনে দেখতেছি উইল হ্যাভ প্লাস ভি3 আছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে পরেরটাকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট করতে হবে। তো দ্য ম্যানেজার অ্যারাইভ, এটাকে আমি অ্যারাইভস করে দিছি, কারণ দ্য ম্যানেজার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট করে ফেললাম। নেক্সট, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার চেক ইট, তাহলে এখানে দ্য টিচার চেকস করে দিছি, কারণ সামনে ফিউচার পারফেক্ট আছে, এজন্য পেছনের দিকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট করে দিলাম। সিমিলারলি, দে উইল হ্যাভ লেফট দ্য অফিস বিফোর দ্য বস রিচ, তাহলে এখানে বিফোর এর সামনে দেখতেছি উইল হ্যাভ লিফট, উইল হ্যাভ প্লাস ভি3, সুতরাং এটা ফিউচার পারফেক্টে আছে, আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে পরের ক্লজটাকে। তাহলে বিফোরের পরের ক্লজটা দ্য বস রিচেস করে দিছি, প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্ড এভাবেই নিচেরটাও। এরপরে যে রুলটা, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজটা বা পূর্বের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এটা কিন্তু আলাদা। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমাকে সেটা পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তাহলে সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে সেটাকে আমাদের নিয়ে যেতে হবে পাস্ট ইনডিফিনিটে। যেমন আমরা দেখি এইখানে সিন্স শব্দটা আছে, এর সামনে একটা ক্লজ আছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, যেহেতু হ্যাভ পাস্ট আছে তার মানে আমরা বুঝে ফেললাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সিন্স এর আগের ক্লজে প্রেজেন্ট পারফেক্ট আছে, রুল অনুযায়ী আমার পরের ক্লজটাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হয়। তাহলে পরের ক্লজটা হচ্ছে হিজ ফাদার, এটাকে পাস্ট ইনডিফিনিট করতে গেলে ডাই শব্দটাকে জাস্ট ডাইট করে দেব, DIED, তাহলে এটা নিয়ে হবে উত্তর, সিন্স হিজ ফাদার ডাইট। শি টক্স টু মি অ্যাজ ইফ শি, তো আমরা দেখলাম এখানে অ্যাজ ইফ আছে, কারণ আমাদের উত্তরও এখানে কিন্তু রুলে অ্যাজ ইফ দেওয়া আছে, আবার এখানেও কিন্তু আমরা অ্যাজ ইফ পেয়ে গেছি। এখন দেখি সামনেরটা কোন টেন্সে আছে। শি টক্স, তাহলে এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে এস বা ইএস যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে আমরা বুঝে ফেললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে অ্যাজ ইফ এর আগের ক্লোজটা, অ্যাজ ইফ এর আগের ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সুতরাং পরেরটাকে আমার পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তাহলে এই নোটা হয়ে যাবে এখানে নিউ, KNEW। ওকে, সো এই ছিল হচ্ছে সেন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর রুল। এটার কিছু প্র্যাকটিস আমরা দেখি। তাহলে একইভাবে আমরা দেখলাম যে হচ্ছে সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের ক্লজটাকে আমার পাস্ট ইনডিফিনিট করে লিখতে হবে। এক্সাম্পল, মেনি ইয়ার্স হ্যাভ গন বাই সিন্স দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ, তো এখানে সিন্স আছে, সিন্স যেহেতু আছে এর সামনে দেখতেছি আমরা হ্যাভ গন আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট, এজন্য এরপরে আমাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, তাহলে হ্যাপেন হয়ে যাবে হ্যাপেন্ড। শি লুকস অ্যাজ দো কোথায়? রুলের মধ্যে কিন্তু অ্যাজ দো আছে, সো যেহেতু অ্যাজ দো এর সামনে দেখতেছি আমরা লুকস আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এজন্য এর পরের দিকে আমাকে পাস্ট ইনডিফিনিট করে লিখতে হবে। তাহলে ক্রাই শব্দটাকে আমি করে দেব ক্রাইড। ইট অ্যাপিয়ার্স অ্যাজ ইফ দ্য স্টুডেন্টস নট প্রিপেয়ার ফর দ্য এক্সাম, তাহলে ইট অ্যাপিয়ার্স অ্যাজ ইফ দ্য স্টুডেন্ট ডিড নট প্রিপেয়ার। ডিড নট প্রিপেয়ার কেন? কারণ এখানে অ্যাজ ইফ এর সামনে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য পরের ক্লজটাকে আমার পাস্ট ইনডিফিনিট করে লিখতে হবে। তাহলে ডিড নট প্রিপেয়ার ফর এক্সাম। সিমিলারলি নিচেরটা। সো আমরা তিনটা কঠিন রুল পড়ে ফেললাম এখান থেকে। প্রথম যে রুলটা ছিল সেটা ছিল হোয়েন এবং আফটার দিয়ে,
এবং তারপরেরটা ছিল বেফোর বেফোরের জন্য, এবং তারপরেরটা ছিল অ্যাজ ইফ অ্যাজ দো এর জন্য। আপনারা নিজেরাই আগে এই ভিডিওটা পজ করে আগে রিভাইজ দিয়ে নেবেন, এবং তারপরে এখানে কিছু কুইজ সেকশন আছে, হোয়াট ইউ হ্যাভ টু ডু, এই সবগুলোর আনসারগুলো কমেন্ট সেকশনে লিখতে হবে, এবং কমেন্ট সেকশনে লেখার সময় উপরে লিখতে হবে টেস্ট ইয়োর সেলফ টু, তারপরে আনসারগুলো লিখতে হবে।